নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এবার বড় সড় মন্তব্য করে বসলেন সুদর্শন রেড্ডি, অর্থাৎ যিনি আইএনডিআই এর জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হিসেবে ইতিমধ্যেই তার মনোনয়নপত্র জমা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের জন্য। তিনি এবার চন্দ্রবাবু নাইডুর ভূয়সী প্রশংসা করলেন, এবং প্রশংসা করলেন শুধু তাই নয়, তিনি বললেন চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়ার পলিটিক্সে বিভিন্ন সময় টুইস্ট অ্যান্ড টার্নস করেন, অর্থাৎ অপ্রত্যাশিত বিভিন্ন রকম সিদ্ধান্ত নেন চন্দ্রবাবু নাইডু, এবং তিনি ভিশনারি লিডার। তিনি জানেন তাকে কি করতে হবে ন্যাশনাল পলিটিক্স এর জন্য, যেটা তার করণীয় কাজ সেটা তিনি করবেন। এবং আমার সঙ্গে, অর্থাৎ সুদর্শন রেড্ডি বলছেন যে আমার সঙ্গে চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের যে সম্পর্ক সেটা অত্যন্ত ভালো, তাই জন্য চন্দ্রবাবু নাইডুকে আমি অ্যাপিল করছি আমাকে ভোট দেওয়ার জন্য। সেটা কি শুধুমাত্রই এমনি, নাকি কোনো না কোনো একদম সমীকরণের ভেতরে কাজ করছে, এটা যেমন একটা বিষয়। তার সঙ্গে সুদর্শন রেড্ডি কিন্তু একদম জেডিইউ দলের নেতা নীতিশ কুমার, তার নামটাও নিয়েছেন এই এক ক্ষেত্রে মন্তব্য করতে গিয়ে। তিনি বলেছেন নীতিশ কুমার, তার কাছেও আমি অ্যাপিল করছি। নীতিশ কুমারও এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বলেননি যে তিনি আমাকে ভোট দেবেন না। সুতরাং এগুলো কিসের ইঙ্গিত? এই মুহূর্তে বড় সড় প্রশ্ন চিহ্নের মুখে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে ক্যান্ডিডেট সিপি রাধাকৃষ্ণন, এবং অবশ্যই সম্পূর্ণ প্রক্রিয়াটাই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের সমীকরণের উপর নির্ভর করছে। এবং তার মধ্যেই সুদর্শন রেড্ডি হঠাৎ করেই বলে বসলেন যে চন্দ্রবাবু নাইডু বিভিন্ন সময় বিভিন্ন অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদম মাসুর, একদম তিনি প্রসিদ্ধ, তিনি জানেন ন্যাশনাল পলিটিক্স এর জন্য কখন কি করতে হয়। সেই সমস্তটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। কি সমীকরণ কাজ করছে, কি কথা হয়েছে তাদের মধ্যে, কি বললেন সুদর্শন রেড্ডি, সবটাই আপনাদের জানাবো, কোট আন কোট পড়ে শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা সত্যি সত্যি আমরা দেখতে পেয়েছি, কিন্তু অতীতেও বিভিন্ন সময় সেটা কিন্তু হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে যদিও নিজে এসে বলে গিয়েছেন যে সিপি রাধাকৃষ্ণনকেই তিনি একদম সমর্থন করবেন এনডিএ জোট প্রার্থী হিসেবে, কিন্তু তবুও তার পরবর্তীতে সুদর্শন রেড্ডি যে কথাটা বলছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। কি বলছেন সুদর্শন রেড্ডি, কোট আন কোট আপনাদের পড়ে শোনাই, তারপর আসছে তার ব্যাখ্যা। সুদর্শন রেড্ডি বলছেন চন্দ্রবাবু নাইডু is a very visionary leader, one of the tallest leaders in the country, and he knows what to do. I am sure he will take an appropriate decision in the national interest. He did it previously on many occasions. He gave many twists and turns on the horizon of Indian political scenes. অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য। শেষ বক্তব্যটা তিনি যেটা রাখছেন, he gave many twists and turns in the horizon of Indian political scenes, এই বক্তব্যের মাধ্যমে কিন্তু বহু কিছু তিনি একদম সরাসরি বলে দিলেন বলেই মনে করছে দেশের ওয়াকিবহল মহল। তার কারণ এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডু নিজের মুখেই বললেন যে আমি সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করব, কিন্তু তেলেগু অস্মিতার প্রসঙ্গে আমরা অবশ্যই পিভি নরসিমহা রাও তাকে সমর্থন করেছিলাম। কিন্তু এই কথাটা তিনি কেন বললেন, হঠাৎ করে এই প্রসঙ্গটা তোলার দরকারই বা কি ছিল? পিভি নরসিমহা রাও তো বহুদিন আগেকার কথা, সেই প্রসঙ্গটা এখন তোলার দরকারটা কি ছিল? এখান থেকেই যে প্রশ্নটা উঠেছিল সেই জায়গা থেকে কিন্তু সুদর্শন রেড্ডি আইএনডিআই এর জোটের যিনি একদম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন, তার এই বক্তব্য, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পত্রিকাকে দেয়া এই বক্তব্য তিনি রেখেছেন, ইন্ডিয়া টুডে তাদেরকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে চন্দ্রবাবু নাইডু এবং তার যে সম্পর্ক, তার যে সমীকরণ, ব্যক্তিগত সম্পর্কের সমীকরণের ভিত্তিতে যা কিছু হতে পারে এই সিক্রেট ভোটিং এর মাধ্যমে, উপরাষ্ট্রপতি পদের নির্বাচন, রাষ্ট্রপতি পদের নির্বাচন, এগুলো সিক্রেট ভোটিং এর মাধ্যমে হয়। এবং কোন প্রার্থী, অর্থাৎ কোন যে কোনো এমপি যদি ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অন্য কোনো ব্যক্তিকে ভোট দিয়ে দেন, অর্থাৎ যে জোটে তিনি আছেন সেই জোটে ভোট না দিয়ে তিনি অন্য ব্যক্তিকে ভোট দিলে কেউ সেটা জানতেও পারবে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু বারংবার আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচনগুলোতে বারংবার অন্যান্য বিভিন্ন খেলা হয়েছে। ঠিক যেমন ভাবে আমরা বারংবার বলছি আপনাদের যে 2007 সালে প্রতিভা পাতিল যখন একদম ইউপিএ সরকারের তরফ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, উদ্ধব ঠাকরে একদম মারাঠি অস্মিতা সেটাকে সামনে রেখে প্রতিভা পাতিলকে হঠাৎ করে ভোট দিয়ে দিয়েছিলেন, কিন্তু উদ্ধব ঠাকরে তখন নরেন্দ্র মোদী বা বিজেপির সঙ্গে জোট সঙ্গী হিসেবে লড়াইটা করছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যা কিছু কিন্তু হতে পারে, এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে হঠাৎ করে এরকম বয়ান দেওয়া, তার পেছনে অত্যন্ত গুরুতর কারণ কিন্তু রয়েছে। চন্দ্রবাবু নাইডুর প্রসঙ্গটা যেমন উল্লেখিত, এই মুহূর্তে 16 জন সাংসদ নিয়ে কাকে সমর্থন করবেন চন্দ্রবাবু নাইডু, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এই সুদর্শন রেড্ডি একে তো তিনি অন্ধ্রপ্রদেশের ভূমি সন্তান, তার সঙ্গে এই সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশের যে হাইকোর্ট সেখানকার অত্যন্ত একদম গুরুত্বপূর্ণ সিনিয়র জাজ ছিলেন, বহুদিন তিনি হাইকোর্টে কাজ করেছেন অন্ধ্রপ্রদেশে, সেই জায়গাটাও তার মধ্যে রয়েছে। এবং সেই সময় অন্ধ্রপ্রদেশে কিন্তু বড় নেতা ছিলেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ নেতা ছিলেন চন্দ্রবাবু নাইডু। তাই তাদের একটা ব্যক্তিগত যে সখ্যতা, ব্যক্তিগত সম্পর্ক সেটা কিন্তু রয়েছে বহু বছর ধরে। এবং সুদর্শন রেড্ডি বলছেন যে আমাকে যে উনি ভোট দেবেন না সেই কথাটা কি কোথাও বলেছেন? এই কথাটা কিন্তু সত্যি সত্যি চন্দ্রবাবু
নাইডু ডাইরেক্টলি বলেননি। অন্যদিকে আরেকটা বিষয় একদম উল্লেখ করেছেন সুদর্শন রেড্ডি যে নীতিশ কুমারের কাছে আমি ভোট চাইছি, আমি একজন ক্যান্ডিডেট হিসেবে যার কাছে ইচ্ছা ভোট চাইতে পারি, এবং নীতিশ কুমার এখনো পর্যন্ত বলেননি কিন্তু যে আমরা ইন্ডিয়া জোটের যে প্রার্থী তাকে ভোট দেব না, এবং সেই জায়গা থেকে তিনি ভোট চাইতেই পারেন এবং সেটাই তিনি করছেন। এবং এটা কিন্তু অত্যন্ত সুকৌশলী একটা মনোভাব, এবং সেই কৌশলী মনোভাবটাই কিন্তু দেখাচ্ছেন সুদর্শন রেড্ডি। তিনি সংবিধানের পক্ষে লড়াই করছেন 1971 সাল থেকে, এরকম বলেছেন তিনি ইন্টারভিউতে, এবং সংবিধানটা তিনি একদম রীতিমতন তার যে সামনে একটা আইডল হিসেবে তিনি সংবিধানকে রাখেন। এবং 1971 সালে তিনি যখন বার কাউন্সিলের মেম্বার হন তখন থেকে তিনি এই সংবিধানের পক্ষে লড়াই করছেন, এবং তিনি গুরুত্বপূর্ণভাবে বলছেন যে এই ভাইস প্রেসিডেন্টের যে পদটা সেটা কোনো পলিটিক্যাল পদ বলে আমি মনে করি না, সেটা একটা কনস্টিটিউশনাল পদ, সেটা একটা অফিসিয়াল পদ, এবং সেই পদে মানুষ কাকে সিলেক্ট করবে, এমপিরা কাকে সিলেক্ট করবে সেটা তাদের আত্মার বিষয়, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই ক্ষেত্রে কোনো পার্টি কোনো হুইপ জারি করতে পারে না, এবং সেটারই কিন্তু কোথাও গিয়ে ফায়দা তোলার একটা চেষ্টা করছেন কিংবা একটা সুকৌশলী খেলা খেলার চেষ্টা করছেন সুদর্শন রেড্ডি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় আলোকপাত করেছেন। তিনি বলছেন ইন্ডিয়া জোট বা আইএনডিআই জোট কোনো জোটেই নেই, বিভিন্ন রকম সাংসদ রয়েছে, তাদেরকেও আমি অ্যাপিল করছি, তাদের কাছে আমি যাচ্ছি এবং তাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমার কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে ভালোই একটা ফলাফল হতে পারে আমার পক্ষে। অর্থাৎ কি বলছেন একদম সরাসরি কোট আনকোট করে শোনাই। রেড্ডি অলসো রিভিলড দ্যাট হি ওয়াজ ইন টাচ উইথ সেভারাল পার্টিজ নট অ্যালাইনড উইথ ইদার এনডিএ অর দ্য আইএনডিআই ব্লক, অর্থাৎ এনডিএ বা আইএনডিআই ব্লকের সঙ্গে যুক্ত না এরকম পার্টির সঙ্গেও তিনি রীতিমতন যোগাযোগ করছেন। দ্য টক্স are continuing with them. Some of them are directly talking to me and offering support to me in their own way. The reason is simple, I don't belong to any political party, he said. একদম সরাসরি আমি কোন পলিটিক্যাল পার্টিতে যেহেতু বিলং করি না তাই জন্য তারা আমাকে সমর্থন করবেন, এটা কিন্তু খুব বড় একটা বক্তব্য তার। কারণ সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত ছিলেন হচ্ছে একদম মহারাষ্ট্রের রাজ্যপাল, অর্থাৎ একদম ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এর একদম নিজেদের লোক, একদম নিজেদের ঘরের লোক বলা যেতে পারে এই সিপি রাধাকৃষ্ণন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সুদর্শন রেড্ডি তিনি কিন্তু মাত্র সুপ্রিম কোর্টের প্রাক্তন জাস্টিস, তাছাড়া আর তার কোনো পরিচয় নেই। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ঘুরে তিনি একদম তার যে পরিচয়টা সেটা একমাত্র তিনি জাস্টিস হিসেবে কাজ করেছেন বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন জাস্টিস। সেই জায়গায় তিনি কিন্তু যে কারোর কাছে অ্যাপিল করতে পারেন। বিভিন্ন পার্টি এরকম আছে যারা আইএনডিআই জোট বা এনডিএ সরকার কারোর সঙ্গেই যুক্ত নয়, সেই জায়গায় তাদের সঙ্গে কথা বলছেন তিনি, তাদের সাপোর্টটা চাইছেন, এবং বহু পার্টি ইতিমধ্যেই তাকে জানিয়েছে, তার বক্তব্য অনুযায়ী বহু পার্টি তাকে জানিয়েছে তারা ডিরেক্টলি সাপোর্ট করছেন। সুতরাং বুঝতেই পারছেন যে কনস্টিটিউশন বনাম আরএসএস এর যে লড়াই সেখানে সুদর্শন রেড্ডি কিন্তু একটার পর একটা চাল দিচ্ছেন রীতিমতন, এবং যেটা কিন্তু মোদী সরকারের চিন্তা বাড়াচ্ছে। তার কারণ যে কোনো সময় ক্রস ভোটিং হতে পারে, এইটা কিন্তু মোদী সরকারের চাপ বাড়াচ্ছে। তার কারণ মোদী সরকারের মধ্যে এমন বেশ কিছু এমপিরা রয়েছেন যারা মোদী এবং শাহ তাদের যে গুজরাট লবি সেটাকে একদম পছন্দ করেন না, তাদেরকে ইনঅ্যাক্টিভ রেখে দেওয়া হয়েছে, যার মধ্যে শিবরাজ সিং চৌহান আছেন, যার মধ্যে বসুন্ধরা রাজে আছেন, যার মধ্যে নীতিন গাডকারি আছে। এদেরকে কিন্তু বেশ কিছু সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে একদম পাত্তাই দেওয়া হয় না। তারা কিন্তু একটা ক্রস ভোটিং করতে পারে সেরকম একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেটা নিয়েও কিন্তু মোদী এবং শাহকে ভাবতে হচ্ছে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তার মধ্যে যদি আবার একদম তেলেগু অস্মিতা এই প্রসঙ্গে একদম তার 16 জন সাংসদ ভোট দিয়ে দেয় সিপি রাধাকৃষ্ণনকে বাদ দিয়ে একদম সুদর্শন রেড্ডিকে, তাহলে তো অবশ্যই এটা একটা চিন্তার বিষয়। এবং সরকার থাকতে সরকারি মানুষ বা বলা যেতে পারে সরকার যাকে চুজ করলো, মনোনয়নপত্র জমা দিলেন সরকারের হয়ে বা সরকারি দলের হয়ে, তিনি হতে পারলেন না, অন্য একজন হয়ে গেল, সেটা হলে তো চাপ হবে। তার কারণ এই মুহূর্তে আমরা কিন্তু দেখেছি, আপনাদের বলেওছি যে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া সেখানকার যে নির্বাচন সেখানে অমিত শাহের পছন্দের প্রার্থী তিনি হেরে গিয়েছেন, গোহারা হেরে গিয়েছেন, এবং বিপরীত যে প্রার্থী ছিলেন তিনি জিতে গিয়েছেন। যদিও দুজন প্রার্থী বিজেপির তরফে ছিলেন কিন্তু ক্রস ভোটিংটা কিন্তু সেখানেও হয়েছে। সিক্রেট ব্যালটের মাধ্যমে কে কাকে ভোট দেবেন জানা যাবে না। এবং সেই জায়গা থেকে সুদর্শন রেড্ডি শেষে একদম উল্লেখ করেছেন, দ্য ফর্মার সুপ্রিম কোর্ট জাজ আর্গুড দ্যাট দ্য অপোজিশন ক্যাম্প হুইচ নমিনেটেড হিম রিপ্রেজেন্টেড দ্য মেজরিটি অফ দ্য ইন্ডিয়ান্স। অর্থাৎ এই মুহূর্তে আইএনডিআই জোটের সমস্ত সারা দেশ জুড়ে বিভিন্ন পার্টির মাধ্যমে যে প্রাপ্ত ভোটের সংখ্যা যদি দেখা যায়, ভোটের সংখ্যা, সিটের সংখ্যা নয়, ভোটের সংখ্যা, সেটা কিন্তু 60%। অর্থাৎ ভোটের নিরিখে কিন্তু আইএনডিআই জোটের ভোট বেশি, জনসমর্থন বেশি, সেটাই বলছেন সুদর্শন রেড্ডি। এবং তিনি বলছেন
quote unquote পড়ে শোনাচ্ছে আপনাদের, the opposition as such in this country represent about 66 to 67% of the population. That means I am a candidate sponsored by the majority of the population of this country, he said. একদম সরাসরি যে INDIA জোটের বিভিন্ন দল, সেটা কংগ্রেস হতে পারে, সেটা সমাজবাদী পার্টি হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা ডিএমকে হতে পারে, সেটা আরজেডি হতে পারে, সেটা সিপিআইএম হতে পারে, সিপিআই হতে পারে, প্রত্যেকটা পার্টি যারা রয়েছে INDIA জোটের মধ্যে, সেটা মহারাষ্ট্রের শিবসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এনসিপি, সবাই কিন্তু INDIA জোটের মধ্যে রয়েছে। তারা সমস্ত তাদের যে প্রাপ্ত ভোট লোকসভা নির্বাচনের দৌলতে 2024 সালে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে হয়তো তারা সিট কম পেয়েছে, আসন সংখ্যার বিচারে তারা হয়তো সিট কম পেয়েছে, কিন্তু ভোটের বিচারে, সামগ্রিক যে ভোট এবং INDIA জোটের প্রাপ্ত ভোটের বিচারে কিন্তু 66 থেকে 67% ভোট পেয়েছে INDIA জোট। সুতরাং মেজরিটির যে একদম ভার্ডিক্ট, মেজরিটি অফ দ্য ইন্ডিয়ান, সাধারণ মানুষের যে ভোট, সেটার মাধ্যমে তিনি কিন্তু ক্যান্ডিডেট হয়েছেন, তাই জন্য তিনি জিতবেন এরকম একটা আশা তিনি রাখছেন। এবং চন্দ্রবাবু নাইডু বিভিন্ন সময় বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্নস করেন ইন্ডিয়ান পলিটিক্সে। এই কথা বলার মাধ্যমে ঠিক কি বোঝাতে চাইলেন সুদর্শন রেড্ডি, এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। কোন কি ইকুয়েশন তৈরি হয়েছে, এবং রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর যে হটলাইনের একটা রীতিমতন কথা শোনা গিয়েছিল কয়েকদিন আগেই জগনমোহন রেড্ডির কাছ থেকে, সেই হটলাইনটার ভিত্তিতে কি এবার সুদর্শন রেড্ডি সেই ফসলটা তুলবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে এইরকম একটা কথাবার্তা কিন্তু ইতিমধ্যেই সারা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ঘুরতে শুরু করেছে। সুদর্শন রেড্ডি হয়তো INDIA জোটের পক্ষ থেকেও চন্দ্রবাবু নাইডুর যে সাপোর্টটা, সেটা আদায় করে ফেলতে সমর্থ হয়েছেন, তেলেগু অস্মিতা কিংবা পার্সোনাল কোনো সম্পর্কের দরুন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।